স্টোরি জোন, তোমার অনুভূতিদের খুঁজে নাও এখানেই। অদ্রি মাথা উঁচু করে কিছু একটা বলতে যাবে, আর তখন নিদ্রের চোখে চোখ পড়ল। নিদ্র সেই লাল টকটকে চোখের দিকে তাকিয়ে আবারও ভয় পেল। নিদ্র কিছুটা পেছনে সরে দাঁড়ালো। অদ্রি বুঝতে পেরে বলল, খেয়াল করিনি, চলুন দেখে আসা যাক। লিলি প্রায় দৌড়ে এসে বলল, আপামনি, রশিদ চাচা এসেছেন। বসতে বলো। আমার একটু কাজ আছে রশিদ চাচার সাথে। রশিদ সাহেব শপিং ব্যাগ হাতে নিয়ে অদ্ভুত দৃষ্টিতে তাকিয়ে আছেন। নিদ্রকে বললেন, বাবা, তুমি এগুলো কি বানাইতে দিছিলা? নিদ্র শপিং ব্যাগ থেকে লাল হলুদ নীল রঙের লুঙ্গি বের করলো। রশিদ সাহেব বিরক্ত স্বরে বললেন, এই বাপের জন্মে দেখলাম না কেউ লুঙ্গিতে রাবার ব্যবহার করে। আরে চাচা, লুঙ্গি পরলে দেখা গেল কোন সময় কার সামনে খুলে যায়। সিকিউরিটি সিস্টেমে ঝামেলা, মান সম্মান নিয়ে টানাটানি। শক্ত করে পরলেই তো হয়, তাই বলে মেয়ে মানুষের মতো স্কার্টের মতো? চাচা, আগে তো সিকিউরিটি, তারপর না ওসব। তোমার লুঙ্গি পরতে হবে না। আমি পরবই। বাংলাদেশে আসছি আর এটা ট্রাই করব না, সেটা কিভাবে হয়? বাবা, তুমি আর কোনো কালার খুঁজে পেলে না? অদ্রি রশিদ সাহেবের পাশে সোফায় এসে বসলো। নিদ্র বলল, এখনই তো সময় চাকচিক্যময় থাকার। নিদ্রের হাত থেকে লুঙ্গি নিয়ে অদ্রিকে দেখিয়ে রশিদ সাহেব বললেন, এইগুলা কেউ পরে? উনি কিভাবে বলবেন? নিজেই তো বিধবা সেজে বসে আছে, আর সে আর চাকচিকের কি বুঝবে? ও যা তাই সেজে থাকে। মানে? রশিদ সাহেব শান্তভাবে বললেন, অদ্রি বিধবা। এত অল্প বয়সে বিধবা? তো বিয়ে দেননি কেন? আপনাকে সেটা ভাবতে হবে না, আপনি আপনার চরকায় তেল দিন। আমি ভাবতে আসিনি, সাধারণ প্রশ্ন করেছি। তাতে এত রাগ করার কি আছে? আপনি ব্যক্তিগত ব্যাপার নিয়ে পড়বেন না প্লিজ। দেখুন, আমি আপনার ব্যক্তিগত ব্যাপার নিয়ে পড়ি নাই। আপনি এখনো অনেক ইয়াং, তাই জিজ্ঞেস করেছি। আর এই প্রশ্নটা খুবই সাধারণ প্রশ্ন। রশিদ সাহেব নিদ্রকে বললেন। বাবা, তুমি চুপ থাকো। নিদ্র রশিদ সাহেবের দিকে তাকিয়ে চুপ হয়ে গেল। নিদ্র চুপচাপ লুঙ্গি নিয়ে দোতলায় উঠে তার রুমের বিছানায় শুয়ে পড়ল। চোখ বন্ধ করে অদ্রিকে নিয়ে ভাবছে। রশিদ সাহেব অদ্রিকে বলল, মা, ছেলেটা একটু মন খোলা ধরনের। চাচা, আমি বুঝি, কিন্তু কি করব, আমি পারি না। আমি চেষ্টা করি একজন মানুষকে নিয়ে ভালোভাবে থাকার, কিন্তু অদ্রি দুহাত দিয়ে মুখ আটকে কাঁদতে শুরু করলো। রশিদ সাহেব বললেন, দেখো দিখি মেয়ের কাণ্ড। অনেক হয়েছে। রশিদ সাহেব কিছুক্ষণ চুপ থেকে বললেন, আজ ভাবলাম তোর এখানে দুপুরে দুটো খাবো, তা না তুই কাঁদতে বসে গেলি। অদ্রির কান্নার শব্দে লিলি তার রুম থেকে বের হলো। লিলি অদ্রির পাশে দাঁড়িয়ে রইল। অদ্রির কান্নাকাটি দেখতে সে অভ্যস্ত। 2টা বছর যাবৎ সে এই বাড়িতে আছে। অদ্রির সাথে তার তেমন কথাবার্তাও হয়নি, কিন্তু একসাথে থাকতে থাকতে ভালোবাসার সৃষ্টি হয়েছে। অদৃশ্য সেই ভালোবাসাটাই তাকে এই নিঃসঙ্গ মেয়েটির কাছে আটকে রেখেছে। রশিদ সাহেব লিলিকে বললেন, তুই আমাদের জন্য রান্না কর, আজ এখানে খাবো। লিলি মাথা নাড়িয়ে সম্মতি জানালো। রশিদ সাহেব লিলিকে জিজ্ঞেস করলেন, নিদ্রের ঘর কোনটারে? দোতলার উপরের ঘরটা। রশিদ সাহেব নিদ্রের দরজায় নক করলেন। নিদ্র দরজা খুলে দিল। রশিদ সাহেব ঘরের মধ্যে ঢুকে কিছুক্ষণ হতভম্ব হয়ে রইলেন। তারপর নিদ্রকে বললেন, তোমার মাথা খারাপ নাকি? না তো, কেন? দেওয়ালের দিকে হাত দিয়ে ইশারা করে বললেন, এগুলো কি রকম রং? আর কোনো রং নাই বাজারে? আমার ভালো লেগেছে তাই করেছি। অদ্রি জানে? হ্যাঁ, সে বলেছেন আমার যা ইচ্ছা তাই করতে পারি, শুধু ভেঙে ফেলা বাদে। লাল হলুদ আর বেগুনি রং ধনুর মতো করে পুরো দেয়াল জুড়ে রং করেছো? আচ্ছা, তুমি নিজে করেছো? জি চাচা। রশিদ সাহেব অবাক হয়ে বললেন, তুমি রং মিস্ত্রির কাজ কোথা থেকে শিখলা? হাত খরচ জোগাতে গিয়ে শিখতে হয়েছে। নাজমুলের তো টাকার অভাব নেই, কিভাবে কি? হ্যাঁ, আরে চাচা, বাবা যা কিপটা, প্রতিদিন $10 করে দেয়। ও তো আমার হয় নাকি? তাই এক এক সময় এক এক কাজ করে পকেট খরচ চালাই। ইংলিশও খাওয়া হয়? ইংলিশ খাওয়া হয় না চাচা, আমি ওই কোল্ড ড্রিঙ্কসটাই খাই। আর একটু ঘোরাফেরার শখ আছে, এই আর কি। তোমার দাদিও দিতে পারেন। হ্যাঁ, কিন্তু দেন না। যাক, ভালো, অল্প বয়সে ইনকাম করতে শিখে গেছো। চাচা কি একটা বিশ্রী ব্যাপার। বিশাল বিলাসবহুল বাড়িতে বাস করেও
আমাকে এসব কাজ করতে হয়? শুনো বাবা, কিছু কথা বলার ছিল। বলেন। এই ঘরের চেয়ার নেই চাচা, আপনি বিছানার উপরে বসেন। রশিদ সাহেব বিছানার উপরে আসন পেতে বসলেন, পাশে নিদ্র বসল। রশিদ সাহেব বলতে শুরু করলেন, অদ্রির সম্পর্কে আমি তেমন কিছু জানি না, খুবই অল্প জানি। যতটুকুই জানি ও মেয়েটার চরিত্র দোষ নেই। ওর বয়স তোমার মতো বা একটু বেশি হবে, আমি সঠিক জানি না। আজ 2 বছর যাবৎ ও এখানে লিলিকে নিয়ে থাকে। বাসায় দারোয়ান আছে, কাজের 2 জন মহিলা আছে। আপাতত ছুটিতে আছে। অদ্রি এতিমখানায় মানুষ হয়েছে। আজ থেকে প্রায় 3 বছর আগে একজন ভদ্রলোক ওকে ওখান থেকেই বিয়ে করেন। ভদ্রলোক অনেক ধনী ছিলেন। এই যে বাড়িটা দেখছো, এটা ওনারই টাকা দিয়ে কেনা। বিয়ের 1 বছরের মাথায় অদ্রির স্বামী মারা যান। তারপর অদ্রি এখানে চলে আসে। আমার সাথে ওর পরিচয় লিলির মাধ্যমে। লিলি ভবঘুরে টাইপের মেয়ে। আগে সারাদিন পুরো এলাকা চষে বেড়াতো। ওর সাথে প্রথমে আমার দেখা হয়, পরে ওর মাধ্যমে এখানে আসা যাওয়া। অদ্রির বয়সী আমার একটা মেয়ে আছে। মেয়েটার বিয়ে হয়েছে, একটা মেয়েও হয়েছে। আমার খুব কষ্ট হয় বাবা, এই মেয়েটাকে এভাবে কষ্ট পেতে দেখে। বাবা, অনেক চেষ্টা করেছি বিয়ে দেওয়ার, কিন্তু কোনো লাভ হয়নি, বরঞ্চ সম্পর্ক নষ্ট হয়ে যায় অবস্থা। পরে বউ বলল, যেভাবেই হোক সম্পর্কটা যেন নষ্ট না হয়। নিদ্র কথাগুলো শুনছে আর গভীর চিন্তায় পড়ে যাচ্ছে। যতই গল্পটা সামনের দিকে এগোচ্ছে, ততই তার চিন্তার গভীরতা বাড়ছে। নিদ্র খুব আস্তে আস্তে বলল, আমি এসব জানতাম না, ভেবেছি। তোমাকে আরও কিছু জানতে হবে। ও আমাকে টাকা পয়সা দিয়েও সাহায্য করে। দানশীল মেয়ে, কোনো বাজে অভ্যাস নেই। রশিদ সাহেব গভীর নিঃশ্বাস ফেলে বিছানা থেকে নেমে চলে গেলেন নিচতলায়। দেখতে হবে না অদ্রি কি রান্না করেছে। রশিদ সাহেবের চলে যাবার পর নিদ্র বিছানায় চোখ বুজে শুয়ে রইল। অদ্রির সাথে এভাবে কথা বলাটা ঠিক হয়নি। আর সেও বা কেমন? নিদ্র ভাবছে অদ্রিও তো তার সাথে ভালোভাবে কথা বলতে পারতেন। হাজব্যান্ডকে এতই ভালোবাসতো যে দ্বিতীয় বিয়ে তো দূরে থাক, কোনো ছেলের সাথেও বন্ধুত্ব সম্পর্কটুকু নেই। 7-5 ভাবতে ভাবতে নিদ্র গভীর নিদ্রায় ঢলে পড়ল। স্বপ্নবিহীন ঘুম ভাঙল খটখট আওয়াজে। কেউ একজন তার রুমে আছেন, এমনকি কিছু একটা করছেন। হাঁটা চলার শব্দ তার কানে আসছে। কে হতে পারে? শব্দটা চেনা চেনা লাগছে। ভাষা ভাষা কথা তার কানে আসলো, কিন্তু কথাটা সে বুঝতে পারল না। তার ইচ্ছে করছে বিছানা ছেড়ে উঠে বসতে, কিন্তু সে তাও পারছে না। হাত পা নাড়াতে পারছে না। কণ্ঠস্বর আবারও ভেসে আসলো। সে এবার স্পষ্টত বুঝতে পারল তার মা বলছে, নিদ্র, ওয়েক আপ বেবি। তার মাই তাকে ঘুম থেকে ওঠানোর জন্য ঘরে আওয়াজ করছিল। নিদ্র আস্তে আস্তে বলল, মা, ঘুমাতে দাও। এই সময় তার মায়ের মুখখানা দেখতে ইচ্ছা করছে না। মাঝে মধ্যেই এমন হয়। মাকে খুব ঘৃণা করে, আবার মাঝে মধ্যে খুবই ভালোবাসে। দুপুরের খাবার টেবিল গুছিয়ে রেখে অদ্রি গোসল করতে তার ঘরে গেল। রশিদ সাহেব নিদ্রকে ডাক দিতে যাবেন, আর তখনই নিদ্র নিচে নেমে এলো। নিদ্রকে দেখে রশিদ সাহেব বললেন, এই বয়সে ঘরে ঘুমিয়েই কাটিয়ে দিবে? একা একা ঘুরতে ভালো লাগে না। আমার যে বাবা, সময়ের অভাব। তুমি অদ্রিকে নিয়ে ঘুরতে বের হলেই তো পারো। চাচা, আপনি পাগল হয়ে গেছেন? ওনাকে নিয়ে ঘুরতে গেলে কেউ একজন জীবিত আর ফিরে আসতে পারবে? না হয় আমি, না হয় উনি। রশিদ সাহেব আঁতকে উঠলেন এবং বললেন, এমন কেন হবে? নিদ্র টেবিলে চেয়ার টেনে বসে বলল, ওনার সাথে আমার মিনিটে মিনিটে ঝগড়া লাগে। আমি কি না কি বলবো, আর উনি লাঠি দিয়ে বাড়ি দিয়ে আমার মাথা ফাটাই দিবেন, আর না হলে কোনো পুকুর বা খালে ফেলে দিবেন। রশিদ সাহেব হাসতে হাসতে বললেন, বেটা ছেলে মানুষ, গায়ের জোরে সাঁতরে উঠে আসবা। সেটাই তো পারি না। আমার নাকি পানিতে দোষ আছে, দাদি বলে। পানিতে নামলেই পানির দানব আমাকে তার কন্যার সাথে বিয়ে দিয়ে দেবেন, তারপর আজীবন পানির রাজ্যে আমাকে বসবাস করতে হবে। রশিদ সাহেব হা 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 করে হাসতে শুরু করলেন। বললেন, তোমার দাদি যা বলেছেন, তুমি যে কত সুন্দর সেটা দেখেই বলেছেন। এত সুন্দর ছেলে নাজমুলের হতে পারে, আমার বিশ্বাসই হয়নি প্রথমে। পরে যখন... রশিদ সাহেব আর কোনো কথা বলতে পারলেন না। তার মাঝেই অদ্রি বলল, লিলিকে দেখেছেন আপনারা? নিদ্র টেবিলের উপর রাখা খাবারের বাটির দিকে তাকিয়ে রইল। যদিও বাটিগুলো ঢাকা, মূলত সে অদ্রিকে ইগনোর করতে যাচ্ছে। এই মেয়ে কথায় কথায় রেগে যায়। লুসি অবশ্য তেমন না, খুব সুইট আর হাসি খুশি। কতদিন তাদের দেখা হয় না। এখন কি করছে লুসি? নিদ্র ভাবছে।
এখন তো ওখানে রাত, হয়তোবা কেঁদে কেঁদে বালিশ ভেজাচ্ছে। আচ্ছা, কাঁদলে ওর নাক লাল হয়ে যাবে? কত কিউট লাগবে ওকে। জীবনের প্রথম প্রেমটা হয়তোবা এমনই হয়। নিদ্র ভাবতেই অবাক লাগছে সে প্রেমে পড়েছে লুসির। রশিদ সাহেব আর অদরি কথা বলছে, সেদিকে নিদ্রের একদমই খেয়াল নেই। রশিদ সাহেব নিদ্রের হাতে ঝাঁকি দিয়ে বলল, এই ছেলে, সাথে সাথেই নিদ্রের হুঁশ এলো। কিছু বলবেন? খেয়ে নাও। খাবারের দিক তাকাতেই অদ্রির দিকে চোখ পড়ল। ঠিক তার উল্টো পাশে বসেছে, ধবধবে সাদা রঙের 3 পিস পরেছেন, মাথায় লম্বাটে ঘোমটা দিয়ে ভাত মাখাচ্ছেন অদ্রি। সাদা রং অল্প বয়সী মেয়েকে ঠিক মানায় না, তার কাছে মনে হয় অল্প বয়সীরা রঙিন পোশাক পরবে। লিলি অদ্রির পাশে পানের বাটা রেখে চলে গেল। রশিদ সাহেব বললেন, অদ্রি, লিলি খাবে না? অদ্রির মুখে খাবার রাখা অবস্থায় বলল। ও খেয়েছে। অদ্রি বুঝতে পারছে নিদ্র তার দিকে তাকিয়ে আছে, এভাবে তাকিয়ে থাকাটা তার কাছে অসহ্য লাগছে। অদ্রি বলল, আপনার কিছু লাগবেন? ডাল বা মাছ? আপনি সাদা রং পরবেন না প্লিজ। অদ্রি, আপনাকে সাদা রঙে ঠিক মানায় না। নিদ্র এই প্রথম অদ্রির নাম ধরে ডাকলো। অদ্রি অবাক হলো, এই প্রথম নিদ্র তাকে নাম ধরে ডেকেছে। আর কি সাবলীলভাবে এই নামটা উচ্চারণ করলো, যেন কতকালের চেনা। বিকালের দিকে বাগানের চেয়ার পেতে চুপচাপ বসে আছে নিদ্র। দূর আকাশের দিকে তার দৃষ্টি। নিদ্র খেয়াল করলো কেউ একজন তার পিছনে দাঁড়িয়ে আছে। কে আর হবে? এই বাড়িতে মানুষ মাত্রই বর্তমানে দুজন। অদ্রি আসবে না, কারণ দুপুরে আবারও তাদের মাঝে বেশ কথা কাটাকাটি হয়েছে। আর লিলি তো কখনোই তার আশেপাশেও আসে না, দূর থেকে খুঁটিয়ে খুঁটিয়ে তাকে দেখে। এখানে চেয়ারও নেই যে বসতে বলবে পিছনে দাঁড়িয়ে থাকা ব্যক্তিকে। বসতে বললেই তাকে চেয়ার ছাড়তে হবে, বিশেষ প্রয়োজন হলে সেই কথা বলবে। নিদ্র আকাশের দিকে মন রাখার চেষ্টা করছে, অনেকক্ষণ যাবৎ পিছনে দাঁড়িয়ে আছে। পিছন থেকে বলল, আমি বসতে পারি এখানে? নিদ্র পেছন তাকিয়ে দেখলো অদ্রি হাতে চেয়ার নিয়ে দাঁড়িয়ে আছে। নিদ্র বলল, আপনারই বাড়ি আর আপনি অনুমতি চাচ্ছেন? অদ্রি চেয়ার পেতে বসে মাথার ঘোমটা ঠিক করে বলল, মানে আপনাকে বিরক্ত করতাম না, মানে একটা কথা জিজ্ঞেস করার ছিল। বিরক্ত তো করেই ফেলেছেন, এখন জিজ্ঞেস করুন। অদ্রি মাথা নিচু করে লাজুক স্বরে বলল, আপনি চুলে কোন কালার ব্যবহার করেছেন সেটা জানতে চাচ্ছিলাম। নিদ্র ঠাট্টার সুরে বলল। কেন, আপনিও করবেন নাকি? অদ্রি মাথা উঁচু করে বলল, না না, আমাকে ওসব সাজে না। লিলির খুব পছন্দ হয়েছে কালারটা, ও নাকি পার্লার থেকে করাবে। আমি ভাবলাম আপনি রঙিন হতে চাচ্ছেন। যাই হোক, আসলে আমি কোনো কালার ব্যবহার করিনি। অদ্রি অবাক হয়ে বলল, কিন্তু বাঙালিদের এরকম চুলের রং তো হয় না, আমি তো এরকম শুনিও নি। ডাবল শঙ্কর বাঙালিদের হয়। বুঝলাম না। বাঙালি তো শঙ্কর জাতি, আমি হলাম সেই শঙ্কর জাতি শঙ্কর। কি সব বলছেন আপনি? আমার বাবা বাঙালি আর মা জাতিতে ইংরেজ। বাবা স্টুডেন্ট ভিসা নিয়ে বাইরে ইউনিভার্সিটিতে পড়তে যান, মাও ওখানে পড়তো। ব্যাস, প্রেম হয়ে গেল, বিয়ে করলেন, তারপর ডাবল শঙ্করের নিদ্র জন্ম নিল। কিন্তু আপনার কথায় তো মনেই হয় না। আপনার বাংলা বলার ধরনে মনে হয় আপনি, মানে আপনার বাংলাটা তো তাহলে এত ভালো থাকার কথা না, তাই না? মায়ের ভাষা তখনই তো শিখব যখন মাকে পাবো। মাকেই তো পাইনি। আমার জন্মের সময়ই মারা গেছেন, দাদির কাছে মানুষ হয়েছি। বাংলার প্রফেসর ছিলেন, বুঝতেই পারছেন। আপনার মা আপনার মতোই সুন্দর ছিলেন? সে তেমন সুন্দর ছিলেন না, শুধু গায়ের রংটাই সাদা। আমার চেহারা বাবা মা কারো মতোই হয়নি। মায়ের গায়ের রং, চোখের আইরিশের রং আর চুলের রং, এক কথায় সকল রং তার থেকে প্রাপ্ত। বাবার কি পেয়েছি আমি আজও খুঁজে পাইনি। আর যখন যা ইচ্ছা হয় বলে ফেলে, এটাও আমার মায়ের স্বভাব। তবে লুসি খুব সুন্দরী। ইংরেজ জাতি সুন্দর হয়। আমি তো আমার কথা বললাম, আপনার কথা জানতে পারি? অদ্রি প্রশ্নটা এড়িয়ে যাওয়ার জন্য বলল, রাতে কি খাবেন? আপনি যা খাওয়াবেন। অদ্রি দ্রুত পায়ে বাড়ির ভেতরে চলে গেল। অদ্রি তার মায়ের মুখখানা মনে করার চেষ্টা করছে। মধ্যবয়সী একজন রাতে নিদ্রের রুমে অদ্রির চেয়ার টেনে এনে রাখলো। চেয়ার রাখার সময় অদ্রি দেয়ালের রং দেখল, কি চকচকে রং, আর কেমন বেমানান। নিদ্র বিছানার উপর আসন পেতে বসে পুরাতন একটা বইয়ের পাতা উল্টাচ্ছিল। নিদ্র বলল, আপনাকে মিথ্যে বলেছি, কিন্তু আপনি বুঝতে পারেননি।
অদ্রি দেয়ালে হেলান দিতে গেল, তখনই নিদ্র বলল, হ্যালো ডিয়ার লিসেনার্স, আপনারা শুনছেন স্টোরিজ অন প্রেজেন্স ধারাবাহিক পর্ব গল্প। আমাদের সামগ্রিক প্রচেষ্টাকে উৎসাহিত করতে লাইক এন্ড কমেন্ট করতে ভুলবেন না। থ্যাংক ইউ। আপনি রঙিন হয়ে যাবেন, রং পুরোপুরি শুকায়নি। এই ঘরটাতে তেমন আলো বাতাস আসে না। কিছুই করার নেই, এখন এটাতেই মন বসিয়ে ফেলেছি যে। কি মিথ্যে বলেছেন? আপনার বিষয়ে বলতে গেলে কিছুই জানি না, সেই ক্ষেত্রে মিথ্যে বুঝতে না পারাটা ব্যর্থতা না? কিছু জানতে হয় না, কথা বলার ধরনে ধরা যায়। শিখিয়ে দেবেন? আমার মায়ের বিষয়ে খুব বলতে ইচ্ছে করছে, আপনি শুনবেন? বলুন। নিদ্র বিছানা থেকে নেমে মেঝেতে বসল। অদ্রি তার মুখোমুখি বসল। নিদ্র এখনো সেই বইয়ের পাতা উল্টাচ্ছে। নিদ্র বলল, মা শব্দটার অর্থ আমার জানা ছিল না। লালন পালন সব কিছু আমার দাদি করেছেন। বাবা কখনোই বেশি আদর করেননি, আবার কমও করেননি। মায়ের কোনো স্মৃতি নিয়ে বাবা আমাকে বড়ই হতে দেননি। একবার বাবাকে জিজ্ঞেস করলাম, মা কোথায়? বাবা আমার দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে গম্ভীর স্বরে বলেছিলেন, সে মারা গেছেন তোমার জন্মের সময়। মা কেমন ছিলেন, কীরকম দেখতে, সেটা আমি কোনোভাবেই জানতে পারিনি, কিন্তু মায়ের কেমন চেহারা হতে পারে সেটা আমি মনে মনে এঁকে রেখেছিলাম। বাবা খুব কালো, দাদিও তাই, আর আমি সাদা। বাবা আমার অমিলগুলোই আমি মায়ের বৈশিষ্ট্যস্বরূপ মেনে নিলাম। আমার বয়স 21 হবে, জাস্ট 1 উইক বাকি। ফ্রেন্ডদের সাথে বাস্কেটবল খেলছিলাম। খেলার বিরতির সময় পাশেই বসেছিলাম। একজন বয়স্ক মহিলা আমাকে তখন বললেন, আপনি নিদ্র নাজমল? আমার নামের বিকৃতিটা আমার সহ্য হয়ে যাচ্ছিল, কিন্তু এই বয়স্ক মহিলার বলার ধরনে আমার মেজাজ কিছুটা খারাপ হলো। বিরক্তি নিয়েই বললাম, হ্যাঁ। বয়স্ক মহিলা বললেন, তোমার মা খুব দেখতে চাচ্ছে তোমাকে, আমার সাথে চলো। আমি অবাক হলাম। তাকে বললাম, আপনার ভুল হচ্ছে, আমার মা তো অনেক আগেই মারা গেছেন। বয়স্ক মহিলা বললেন, আমার ভুল হচ্ছে না, তোমার মা জীবিত, চলো আমার সাথে। অন্যথা আমাকে যেতে হলো। বেশ বড়সড় বাড়িতে মহিলা আমাকে নিয়ে গেলেন। ভয় ভয় লাগছিল, আবার চিন্তিতও ছিলাম। কোনোভাবেই মাথায় আসছিল না আমার মা কোথা থেকে আসলো। সত্যি কি আপনার মা ছিলেন? গল্পের মাঝে কথা বলবেন না। আমাকে বসতে দিয়ে মহিলা বাড়ির দোতলায় গেলেন। প্রায় 30 মিনিট পার হয়ে যায়, কেউ আসলো না। এদিকে বাসায় যেতে আমার দেরি হচ্ছিল। আমি উঠে চলে আসবো, তখন পেছন থেকে আমাকে বলল, এই কোথায় যাও? পেছন ফিরে দেখে মধ্যবয়স্ক একজন মহিলা দাঁড়িয়ে আছে। আমি বললাম, আমার দেরি হয়ে যাচ্ছিল, বাবা রাগ করবে। মহিলা সোফায় বসে বলল, নাজমুল তো সবসময় বেশি সময় মেনে চলে, তুমি বসো আমার পাশে। আমি তার উল্টো পাশের সোফায় বসতে মহিলা বললেন, মায়ের পাশে বসতেও লজ্জা লাগে? আপনি আমার মা নন, আমার মা অনেক আগেই মারা গেছেন। নাজমুল তোমাকে এই কথা বলেছেন? বাবা সত্যিটা আমাকে বলেছেন, বাবা মিথ্যে বলেন না। তোমার মায়ের ছবি আছে তোমার কাছে? না, তার কোনো স্মৃতি আমার কাছে নেই। কিন্তু তোমার স্মৃতি আমার কাছে আছে। তারপর একটা ছবি আমার হাতে দিয়ে বললেন, নাজমুল, আমি আর আমার কোলে যে ছোট্ট শিশু সেটা তুমি। ছবিটা হাতে নিয়ে আমি উঠে চলে আসবো, তখন উনি বললেন, ছবিটা দিয়ে যাও, এই একটাই স্মৃতি আমার। আমাকে জড়িয়ে ধরে মহিলার ডুকরে কেঁদে ফেলল। এই প্রথম কোনো নারীর কান্না আমি গভীরভাবে অনুধাবন করলাম। আমার বুকের মধ্যে ব্যথা করছিল। অদ্রি মধ্যবয়সী মহিলা আমার মা কিনা তখনও জানতাম না, কিন্তু তার স্পর্শ আমায় মায়ের অনুভূতি দিচ্ছিল। তারপর কি করলেন? নিদ্র মুচকি হেসে বলল, বাবাকে জিজ্ঞেস করলাম। বাবা আমার দিকে না তাকিয়ে বললেন, ও ওই মহিলার সাথে তোমার সাক্ষাৎ ঘটেছে? আমি বললাম, হ্যাঁ। বাবা বললেন, সে তোমার জন্মদাত্রী। এখন কথা হচ্ছে সে মা কিনা আমার সন্দেহ আছে। তা না হলে সে তোমাকে 1 মাসে রেখে চলে যেতে না পুরনো প্রেমিকের হাত ধরে। এমনিতেই আমার অবস্থা ভালো ছিল না। এতদিন জেনে আসা সত্যিটা হুট করে মিথ্যা হয়ে গেল। বাবা যা বললেন তাতে তো আরও অবস্থা খারাপ হলো। বাবা আমার অবস্থাটা হয়তো বা কিছুটা বুঝেছিলেন, তাই বলেছেন, তুমি ফ্রেশ হয়ে নাও, তারপর ঠান্ডা মাথায় সব শুনবে। আমি বললাম, না, আমি এক্ষুনি শুনবো। তাহলে শোনো, আমি এখানে পড়তে এসে তোমার জন্মদাত্রীর প্রেমে পড়ি। আমি খুব কালো, তাই সাদা চামড়া প্রেমে পড়তে বেশি সময় লাগেনি। আমি এখানে খুব ভালো একটা পজিশনে যাই, তারপর তোমার মাকে বিয়ের কথা বলি।
সে রাজি হয়ে যায়, কিন্তু সমস্যা বাঁধলো যে বিয়ের 1 মাসের মাথায় তোমার জন্মদাত্রী তোমাকে গর্ভধারণ করে। সমস্যাটা তখনই হলো, তোমার মা তোমাকে রাখতে চাইলেন না। শেষে অনেক ঝামেলা পর রাজি হলো। তোমার জন্মের 1 মাসেই সে ডিভোর্স নিয়ে চলে গেলেন। কারণ তো আছেই, মা তো অকারণে ছেড়ে যাননি। ছেলে মাকে পেয়ে বাবার সাথে তর্ক জুড়ে দিচ্ছ। সমস্যা নেই, সত্য জানার অধিকার তোমার আছে। আসলে তোমার মায়ের পুরনো প্রেমিক তখন এসে হাজির হয়েছিল, ব্যাস চলে গেল। আমি তার দিকে তাকিয়ে রইলাম। বাবা আমাকে বললেন, তুমি এখন যাও, আমার ভালো লাগছে না। আমি বেরোবার সময় বুঝতে পারলাম বাবা তার চোখ মুছছেন। এই প্রথম আমি বাবাকে কাঁদতে দেখলাম। আমার আসলে মায়ের কথাটা জিজ্ঞেস করা ঠিক হয়নি। রাতে খাবার সময় বাবা বললেন, তুমি তোমার মায়ের সাথে কয়েকদিন থেকে আসো, ভালো লাগবে তোমার। দাদি কিছু বললেন না, চুপচাপ খাচ্ছিলেন। পরের দিন সকালে দাদি আমার ব্যাগপত্র গুছিয়ে দিলেন। বাবার কথার অমান্য করার সাহস আমার কখনোই হয়নি। মায়ের বাসায় বাবাই আমাকে নিয়ে গেলেন। আমি অবাক হচ্ছিলাম, বাবা কিভাবে জানে মা এখানে থাকে। আমাকে ব্যাগপত্র সহ দেখে মা আমাকে জড়িয়ে ধরে কাঁদতে লাগলো। আমি কি বলবো বুঝে উঠতে পারছিলাম না। বাবা এত সহজে আমাকে এখানে রেখে গেল কেন? এই প্রশ্নের উত্তরটাই আমি দিন রাত খুঁজছিলাম। মার সাথে আমার তেমন কোনো কথা হতো না প্রথম দিকে। মা আমাকে বাচ্চাদের মতো ট্রিট করতো, নিজ হাতে খাইয়ে দিতেন, গোসল করার পর মাথা মুছে দিতেন। একদিন মাকে প্রশ্ন করেই বসলাম, আচ্ছা মা, আমাকে বাবা এত সহজে এখানে কেন রেখে গেল? তোমার বাবা তোমাকে বলেনি? আমি বললাম, কি বলবে? আমার ক্যান্সার ধরা পড়েছে, বেশি দিন হাতে সময় নেই। তুমি আমার স্বাস্থ্য দেখেও বুঝতে পারোনি? আমার খুব খারাপ লাগতে শুরু করলো। এই অল্প সময়ের জন্য মায়ের কাছে এসেছি, আর আমি বুঝতে পারলাম না মা অসুস্থ। মা আমার কপালে চুমু দিয়ে বলল, নিদ্র, তুমি মন খারাপ করো না। আর তুমি বুঝবেও বা কিভাবে? আমাকে তো আগে কখনোই দেখোনি। মা তুমি মজা করছো তাই না? নিদ্র, তোমার বাবা এত উদার নয় যে আমার কাছে তোমাকে রেখে যাবে। আমার সময় ফুরিয়ে যাচ্ছে, সে জানে আমার মৃত্যুর পর তোমাকে ফিরে পাবে। আমি বাচ্চাদের মতো মাকে জোরে ধরে কাঁদতে লাগলাম আর বললাম, তুমি আমাকে কেন রেখে চলে এসেছিলে? আমার পুরো শৈশব তোমাকে ছাড়া কেটেছে মা। মা তুমি জানো তোমার আদর ভালোবাসাকে আমি কতটা মিস করেছি মা। কথাগুলো অদ্রিকে বলতে বলতে নিদ্রের চোখে পানি চলে এলো। আপনার মা এখন কেমন আছেন? মা আমাকে আবারও রেখে চলে গেছে। মা তো মাই হয়। জানেন অদ্রি, ক্যান্সার যখন মাকে একদম চাপড়ে ধরলো তখন মা তেমন কথা বলতে পারতেন না। অল্প কিছু বাংলা শিখেছিল আমার কাছ থেকে। হাত পাও নড়াচড়া করতে পারতো না, শুধু বলতো, নিদ্র, ফিল কোল্ড। আমি তখন তার গায়ের কম্বল ঠিক করে দিতাম। দেখুন না অদ্রি, ভাগ্য। মাকে পেয়েও হারিয়ে ফেলেছি। সেই ছোট থেকে মাকে নিয়ে কত স্বপ্ন দেখেছি। সবসময় ভাবতাম আমার মা থাকলে আমার জন্য এটা করতো ওটা করতো, কিন্তু আমি কিছুই করতে পারতাম না। সে তার শেষ জীবনটা ঠিকই একমাত্র সন্তানকে নিয়েই কাটিয়ে দিয়েছে। আপনার মায়ের ছবি আছে? আছে। মা মারা যাওয়ার 1 সপ্তাহ পরেই বাবা আমাকে এখানে পাঠিয়ে দিলেন। এখানে পাঠানোর আরেকটা কারণ লুসি। আপনার প্রেমিকা? না ঠিক তা না, আমার মায়ের নার্স ছিলেন, খুব ভালো ফ্রেন্ড ছিলাম, আর আমার ভালো লাগে তাই আর কি তাকে নিয়ে ভাবি। আসলে কিছু একটা করে সময় তো কাটাতে হয়। অনেক রাত হয়েছে, আসি আমি। অদ্রি চলে যাবার পর নিদ্র দরজা আটকে দিয়ে তার ব্যাগ থেকে মায়ের সাথে তার ছবিটা দেয়ালে টানালো। এক দৃষ্টিতে ছবিটার দিকে তাকিয়ে থাকতে থাকতে তার চোখের দৃষ্টি ঝাপসা হয়ে আসছে। অদ্রি লিলির রুমে গিয়ে দরজায় নক করলো। লিলি ঘুম চোখে দরজা খুলে বলল, কিছু লাগবে? তুই এখানকার সব কিছু চিনিস না? হ্যাঁ আপা, পুরো এলাকা, পাশের এলাকা সব আমার চেনা। কাল আমাদের নিয়ে সবটা দেখাতে পারবি? একদিন তো আপা হইব না, অনেক দিন লাগবো। অনেক দিন লাগুক, তুই পারবি তো? হ্যাঁ আপা, পারু। আচ্ছা ঘুমা তুই। অদ্রি তার রুমে এসে জানালার পাশে দাঁড়ালো। মাথার ঘুমটা খুলে দিয়ে চুলের খোপা খুলে দিল। কোনো বাতাস নেই, গুমট গুমট লাগছে। তারপরও আজ খুব একটা খারাপ লাগছে না তার।
অদ্রির মনে হচ্ছে ভালো একজন বন্ধু পাওয়া গেল বটে। নিদ্র তার চোখ মুছে মায়ের ছবিটার দিকে তাকিয়ে রইল। তার মা হাসছে। কতই না সুন্দর সেই হাসি। মায়েরা কখনোই অসুন্দর হয় না। মাতৃত্ব মা জাতির সৌন্দর্যটাকে বাড়িয়ে দেয়। নিদ্র আর তার মা একই ফ্রেমে আবদ্ধ, কিন্তু তার মা যে নেই। তার মায়ের হাসিটা এভাবেই থেকে যাবে, কিন্তু নিদ্র আর ভাবতে পারছে না। তার মাথা ভার হয়ে আসছে, বুকের মধ্যে কোথাও যেন কাটা বিঁধছে। নিদ্রের মনে হলো কেউ তাকে ডাকছিল। তার বিছানার উপরে কেউ শুয়ে আছে। নিদ্র বিস্ময়ে চোখে দেখতে লাগলো তার মা বিছানায় শুয়ে আছে। আবারও নিদ্র শুনতে পেল, নিদ্র ফিল কোল্ড। নিদ্র বিছানার দিকে এগিয়ে গিয়ে পায়ের কাছে রাখা চাদর তার মায়ের গায়ে জড়িয়ে দিয়ে বলল। নিদ্র বুঝতে পারছে তার হ্যালুসিনেশন হচ্ছে, তারপরও সে চাচ্ছে আজীবন এভাবেই কাটিয়ে দিতে মায়ের সাথে। সময়ের সাথে সাথে প্রত্যেকটা মানুষের জীবন বদলে যায়, কিন্তু বদলে যাওয়া জীবনের সাথে জড়িয়ে থাকা স্মৃতিগুলো রয়ে যায় অগোচরে। কখনো সেটা কাঁদায়, কখনো হাসায়। নিদ্রের জীবনে মা সম্পর্কিত যে স্মৃতিগুলো জমে আছে সেগুলো তাকে শুধুই কাঁদায়। সারা রাত নিদ্র তার মায়ের ছবিটার দিকে তাকিয়ে কাটিয়ে দিল। সকালের প্রথম আলো যখন তার ঘরের জানালা দিয়ে উকি দিচ্ছিল, তখন নিদ্র তার বিছানায় বসে পড়ল। কি করবে? এভাবে কোনো কাজ ছাড়া বসে থাকতেও তার ভালো লাগছে না, ঘুমও আসে না। কি করা যায় ভাবতে ভাবতে বাসা থেকে বের হয়ে রাস্তায় আসলো। এত ভোরে তেমন কোনো মানুষজন রাস্তায় নেই, কেবল সূর্য তার আলো ছড়াচ্ছে। নিদ্র হাঁটতে শুরু করলো। তার বাবা বলেছিলেন সকালের বাতাস বিশুদ্ধ হয়। বাবা, তুমি প্রতিদিন সকালে হাঁটবে। বাবার এই আদেশ আর পালন করা হয়নি। আজ না হয় পালন করা হোক। মোবাইলটা রুমে রেখে আসাটা ঠিক হয়। এই সুন্দর দৃশ্যপট স্থির চিত্রে ধরে রাখা গেলে ভালোই হতো। বাবাকে দেখানো যেত তার মাতৃভূমির রূপ। তবে আমি পিতৃসূত্রে বাংলাদেশের নাগরিক, জন্মসূত্রে ইংল্যান্ডের নাগরিক। বাবা বলেছেন সবাইকে যেন ব্যাপারটা না জানাই, তাহলে আমাকে ফাঁসিয়ে বিয়ে করিয়ে দেবে। তারপর আরও ইতিহাস। রাস্তার দুধারে সারি সারি সবুজ গাছগাছালি। নিদ্র সেই সবুজের মাঝে মিশে যেতে চাচ্ছে, যেন সবুজে মিশে আছে তার প্রাণ, তার আত্মার শান্তি। অদ্রির ঘুম ভাঙল লিলির ডাকে। লিলির এভাবে চেঁচামেচিতে অদ্রি বিরক্ত হয়ে বলল, হয়েছেটা কি? শুনি যে কেন এইভাবে চিৎকার চেঁচামেচি করতে হবে? আপা, সেই রঙিন চুলওয়ালাকে কোথাও খুঁজে পাচ্ছি না। বাগানে আছে হয়তো বা। না আপা, কোথাও নেই। ওনার ঘরের বিছানার ওপরে মোবাইল ফেলে রেখে কোথায় যেন চলে গেছে। কি সব বলছিস? আছে কোথাও? অদ্রি বিছানা থেকে নেমে মাথায় ঘুমটা ঠিক করে নিদ্রের ঘরে গেল। খাটের নিচে খুঁজে দেখল, পুরো বাড়ির চিপা চাপা সব জায়গা খুঁজে যখন নিদ্রকে পেল না, তখন রশিদ সাহেবকে কল করলো। রশিদ সাহেব কল রিসিভ করে বলল, আরে অদ্রিমা, আমি তোমাকে ফোন করবো আর তুমি করলা? নিদ্র আপনার ওখানে গেছেন? না তো, ও তো আমার বাসা চিনেই না, আসবে কিভাবে? ওনাকে কোথাও খুঁজে পাচ্ছি না। ও কি এলাকা চিনে? না। রশিদ সাহেব আর লিলি পুরো এলাকা, পাশের এলাকা খুঁজে যখন নিদ্রকে পেল না, তখন থানায় গিয়ে নিখোঁজ ফাইল লিখিয়ে অদ্রির বাসায় আসলেন। প্রায় দুপুর গড়িয়ে বিকাল হতে যাচ্ছে, নিদ্রের কোনো খোঁজ নেই। অদ্রি সকাল থেকে এক ফোঁটা পানি পর্যন্ত পান করেনি। একজন মানুষ এভাবে উধাও হয়ে যেতে পারে, তার বিশ্বাসই হচ্ছে না। অদ্রির মনে হচ্ছে নিদ্র তার ঘরেই ঘুমিয়ে আছে। ঘুম ভাঙলেই নিচে এসে খেতে যাবে, কিন্তু খাবার তো বানানো হয়নি। খানিকক্ষণ পর তার মনে পড়ে মানুষটা সকাল থেকে নিখোঁজ। রশিদ সাহেব অদ্রির পাশে বসে নিদ্রের বাবাকে কল করলো। নাজমুল সাহেব ফোন রিসিভ করলেন। রশিদ সাহেব বললেন, নাজমুল, তোর ছেলেটার কি মাথা খারাপ টারাপ আছে? ওটা আমার ছেলে, তোর না যে মাথা খারাপ থাকবে। দেখ, আমার ছেলে পুলের মাথা খারাপ নাই, তোর ছেলেরই আছে। কি হয়েছে বল। আরে সকাল থেকে নিখোঁজ, কোথাও নেই। নাজমুল সাহেব শান্তভাবেই বললেন, সে সবুজের মাঝে হারিয়ে গেছে, হয়তো বা পাখির গানে মেতে আছে। বাদ দে সাহিত্য, সারাদিন খুঁজতে খুঁজতে আমরা হয়রান, তার উপরে কেউই কিচ্ছু খায়নি। দেখ ভাই, ও চলে আসবে, তোরা খেয়ে দে, রেস্ট নে। আশেপাশের অবস্থা ভালো না, এটা বাংলাদেশ, এখানে মানুষজনকে কয়েকটা টাকার জন্য খুন করে। এটা তো চিন্তার বিষয়। থানায় গেছিলি? ওখান থেকেই তো আসলাম। যা এখন খেয়ে নে, যদি রাতে না আসে আমাকে আবার ফোন করিস। হ্যাঁ, করবানি।
অদ্রি রশিদ সাহেবকে বললেন, কি বললেন উনি? ও আর কি বলবে, একমাত্র ছেলের প্রতি কোনো চিন্তা নাই, মোটা চামড়ার শালা। হ্যালো ডিয়ার লিসেনার্স, আপনারা শুনছেন স্টোরিজ অন প্রেজেন্স ধারাবাহিক পর্ব গল্প। আমাদের সামগ্রিক প্রচেষ্টাকে উৎসাহিত করতে লাইক অ্যান্ড কমেন্ট করতে ভুলবেন না। থ্যাংক ইউ।